সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয় থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটি প্রোগ্রামে আজকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানবতা নিয়ে আগমন করেছিলেন। এই পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন যে পৃথিবীর মানুষ তারা একটা অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়ে ছিল। অগ্নিকুণ্ডের মধ্যে তারা পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সে আগুন থেকে বাঁচিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী ও রাসূল ছিলেন। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খিলাফতের প্রতিষ্ঠা ছিলেন। পৃথিবীতে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে নিয়ে সর্বশেষ 1924 সালে কামাল আতাতুর্ক যে অটোমান সাম্রাজ্য বা যেটা উসমানীয় খেলাফা যেটা ছিল, সেটার কফিনে শেষ ব্রেক মারার মাধ্যমে যে খেলাফত বিলুপ্তি হয়েছে, আমরা এটা নিয়ে আজকে একটু সারসংক্ষেপ আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি এবং খুবই দরকারি। তো আজকে তার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান রব্বুল আলমীর কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি। আমরা প্রায় 2 বছর আগে আমরা 2022 সালের ফেব্রুয়ারি মাসে আল কলম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলাম এবং 2022-এর ফেব্রুয়ারি থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলি প্রোগ্রাম সফলভাবে আমরা করেছি। আমরা আন্ডারস্ট্যান্ড আল কোরআন একাডেমির আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালা 50%, 7%, 80% এই কোর্সগুলি আমরা করিয়েছি। আমরা আন্তর্জাতিক যে কারিকুলাম আছে সেই কারিকুলামের আলোকে আমরা আল কায়দাতু আন নুরানিয়া ক্লাসটি আমরা সফলভাবে করেছি। আমরা তাজভিদ ক্লাস করেছি, অনেকগুলি ক্লাস। আমরা হিফজের ক্লাস করেছি, 30তম পারা হিফজের ক্লাস, সূরা আল বাকারা হিফজের ক্লাস, অনেক ক্লাস আমরা করেছি। তবে গত 2 বছর আগ থেকে আমাদের আহ জুমাবারে যে প্রোগ্রামটি সেটি বন্ধ হয়ে যায়। আমরা 2 বছর, প্রায় 3 বছর জুমাবারের প্রতি জুমাবারে একটা করে আমরা আহ, এরকম প্রোগ্রাম রাখতাম, যেটা সাপ্তাহিক একটা প্রোগ্রাম হিসেবে আমরা বিবেচনা করতাম এবং দরকারি বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হতো। আলহামদুলিল্লাহ, ফলপ্রসূ একটা প্রোগ্রাম ছিল। তো আমার ব্যক্তিগত এবং পারিবারিক ব্যস্ততার কারণে এবং আমাদের একাডেমির, আমাদের যে ইনস্টিটিউশন, সেখানে লোকবল ঘাটতির কারণে অনেকগুলি প্রোগ্রাম আমরা আর পরবর্তীতে কন্টিনিউ করতে পারিনি। এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আপনারা এত চমৎকার প্রোগ্রামগুলো থেকে আপনারা মাহরুম হয়েছেন। তো আমরা ইনশাআল্লাহ অফিসিয়ালি আজকে থেকে আমরা আবারও জুমাবারের যে প্রোগ্রামগুলি, সাপ্তাহিক প্রোগ্রামগুলি, সেগুলি আমরা রান করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের প্রথম প্রোগ্রাম হিসাবে 2026-এর 12 তারিখ আজকে, 12 তারিখের, জুনের 12 তারিখের আজকে প্রোগ্রাম হিসেবে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে খেলাফত বিলুপ্তি, ঐতিহাসিক ও তাত্ত্বিক বিশ্লেষণ। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠানের সাথে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের ইনস্টিটিউশনে আরো 4 জন ওলামা ইকরাম তারা সংযুক্ত আছেন এবং তারা প্রতিষ্ঠানের সাথে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। আমাদের এই স্লাইডগুলি আমাদের নিজস্ব বানানো এবং আলহামদুলিল্লাহ ছাড়া আমরা একটা বইয়ের কাজ করছি। শীঘ্রই আপনাদেরকে আমরা কিভাবে একজন মানুষ সলাতে পঠিত শব্দের মাধ্যমে সলাত পঠিত শব্দগুলি শিখে খুব সহজেই কিভাবে তার সলাতের যে পঠিত কোরআনের আয়াত এবং অর্থগুলি এইভাবে কিভাবে সে আন্ডারস্ট্যান্ড করতে পারে, সেজন্য আমরা ইনশাআল্লাহ
খুব দ্রুতই সেই ফিকির করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামটি ইনশাআল্লাহ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষে আপনাদের থেকে আমরা সেই প্রশ্ন ইনশাআল্লাহ নিব। আলহামদুলিল্লাহ। খেলাফত এটা কি? খেলাফত ছিল ইসলামী সভ্যতার কেন্দ্রীয় একটি প্রতিষ্ঠান। খেলাফত হচ্ছে শরিয়া ভিত্তিক ন্যায় বিচার এবং সুরা গণতন্ত্রের একটা মডেল। অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সফল একটি মডেল হচ্ছে খেলাফা, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করেছিল আজ থেকে প্রায় 1445 বছর আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের শাসনকর্তা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের তিনি প্রধান বিচারপতি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর এই রাষ্ট্রকে সুন্দরভাবে তিনি সুসজ্জিত, রাষ্ট্রকে সুন্দরভাবে তিনি একটা মডেলে দাঁড় করিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই রাষ্ট্রের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা যা রেখে গেছেন তার সবকিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার সবকিছুই আমাদের জন্য দরকারি, এবং তার প্রত্যেকটি বিষয় আমরা হৃদয়ে ধারণ করি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে হৃদয়ে ধারণ করি, আমরা ইসলামকে হৃদয়ে ধারণ করি। কিন্তু আমরা ভুলে গেছি ব্রিটিশরা আমাদের উপরে দাসত্বের বোঝা চাপিয়ে দিয়েছে, আমাদেরকে দাসত্বে তারা অভ্যস্ত করে ফেলেছে। এবং রাষ্ট্র ব্যবস্থা যে মুসলিমদের অনুযায়ী হতে পারে, অনুকূলী হতে পারে, মুসলিমদের আহ ইসলামী বিধিবিধান মোতাবেক হতে পারে, সেই বিষয়গুলো আসলে আমরা ভুলে গেছি। রাষ্ট্র ব্যবস্থা বলতে সেকুলারিজম, কমিউনিজম, এগুলি কি আমরা উম, বুঝে নিয়েছি যে এগুলোই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা মানেই হচ্ছে আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্র, যেটা বস্তা পচা, যেটার আসলে উপরে একরকম ভিতরে আরেক রকম, যেটার আসলে পৃথিবীতে কোথাও এই গণতন্ত্র 100% সফল হতে পারেনি। আমরা সেটা দেখেই আসছি বর্তমান সময়ে যে গণতান্ত্রিক দেশ, এমন কোনো গণতান্ত্রিক দেশ নাই যেখানে 100% তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আমাদের দেশের কথা যদি ধরেন, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরের আমাদের প্রাপ্তিটা কি? আমরা কি এমন একটা দিন আমরা অতিবাহিত করতে পেরেছি যেদিন আমাদের বোনেরা ধর্ষিত হয়নি, যেদিন কোনো শিশু নির্যাতিত হয়নি, যেদিন কোনো মানুষ গুম, খুন, হত্যার শিকার হয়নি? এমন একটা সিঙ্গেল দিনও যায়নি। প্রতিটা দিন কোনো না কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, তার অধিকাংশ অপরাধীর কোনো ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। তো পৃথিবীতে 1200 বছর পর্যন্ত সফলভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফা রেখে গিয়েছিলেন, সেটা বিভিন্ন রূপ পরিবর্তন হয়েছে, হাত বদল হয়েছে, বিভিন্ন রকম পরিবর্তন হয়ে গেছে। একটি সময় খেলাফার মধ্যে আসলে অন্তঃসার শূন্য খেলাফা হয়ে গেছে। তারপরেও মুসলিমদের একটা আশ্রয়স্থল ছিল, মুসলিমদের একটা সেন্ট্রাল একটা কমিউনিটি ছিল, সেন্ট্রাল একটা ইনস্টিটিউশন ছিল, কনস্টিটিউশন ছিল, যেটা খিলাফত।
রাশিদি যুগে শূরা ব্যবস্থা এবং জবাবদিহিতা ছিল শক্তিশালী। উমাইয়া আব্বাসীয় যুগে ধীরে ধীরে সেটা রাজতান্ত্রিক একটা রূপে রূপান্তর হয়ে যায়। এগুলো বিস্তারিত আছে, আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি, বিস্তারিত ইনশাল্লাহ বলছি একটু পরে। এছাড়া খেলাফত ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার ছিল, সেটা হলো বাইতুল হিকমা, বা মহান বিজ্ঞানীরা বিশ্ব সভ্যতার ভিত্তি স্থাপন করেন। বাইতুল হিকমা, যেটা আমরা বর্তমান মুসলিম বিশ্ব, তারা বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা জ্ঞান অর্জন করতে যাই, অথচ বাইতুল হিকমা ছিল সারা বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ, সবচেয়ে বড় বড় বিজ্ঞানীদের মিলন মেলা, বিজ্ঞানীদের একটি জায়গা, গবেষণার একটি জায়গা। এবং এটি প্রতিষ্ঠাতা মহা প্রতিষ্ঠা করেছেন মুসলিম বিশ্ব, যারা কর্ণধার ছিলেন, যারা মুসলিমরা ছিলেন, তারা প্রতিষ্ঠা করেছেন। ইবনে খালদুনের মত যে আসাবিয়া তত্ত্ব, সামাজিক সংহতি, ন্যায় বিচারের অভাবে রাষ্ট্র পতন হয়, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। পরবর্তীতে আমরা আরো আলোচনা করব মঙ্গল আক্রমণের মাধ্যমে যে 1258 এবং দীর্ঘস্থায়ী ক্রুসেড এর যে যুদ্ধটা চলেছিল, সে সময় খেলাফতকে সাময়িক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। অটোমান খেলাফত 600 বছর টিকে থাকে, কিন্তু শিল্প বিপ্লবে ছিল পিছিয়ে পড়েছিল পরবর্তীতে। সেখান থেকে অটোমান সাম্রাজ্য একসময় বিলুপ্ত হয়ে যায়। 1924 সালে খেলাফত বিলুপ্তি হয়। প্রযুক্তিগত পশ্চাৎপদতা ও রাজনৈতিক নিয়ন্ত্রণ হ্রাসের চূড়ান্ত ফল হিসাবে আহ, এই খেলাফত বিলুপ্ত হয়, এবং এটার মাধ্যমে চূড়ান্তভাবে মুসলিম বিশ্ব পিছিয়ে পড়ে, এবং সারা পৃথিবীর কাছে মুসলিম বিশ্ব মুসলিমরা একটা উম, খেলার বস্তুতে পরিণত হয়। খেলাফত কি? আমি যদি একটা স্লাইড পরে দেখতে পারি, খেলাফত হলো ইস্তেখলাফ, আল্লাহর জমিনে খলিফার নৈতিক প্রতিনিধিত্ব। আল মাওয়ারদি তার আল আহকাম আল সুলতানিয়া গ্রন্থে সংজ্ঞা দিয়েছেন, দিন রক্ষা ও দিন দ্বারা দুনিয়া পরিচালনাই হলো খিলাফা। দিন রক্ষা, দুটা অংশ, দিন রক্ষা ও দিন দ্বারা দুনিয়া পরিচালনাই হচ্ছে খেলাফা। এটি কেবল ক্ষমতার অবকাঠামো নয়, আইনের সার্বভৌমত্ব, আমানতদারিতার নৈতিক মডেল, যেখানে খলিফা শরিয়ার অধীনস্থ দায়বদ্ধ প্রতিনিধি। আপনারা জানেন যে রাশিদী যুগের একজন অন্যতম খলিফা হলেন আমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। তিনি, তার সাথে একদিন রোমের একজন প্রতিনিধি দেখা করতে এসেছেন। তো মদিনা রাষ্ট্রে এসে খুঁজে বেড়াচ্ছে যে মুসলিম বিশ্বের প্রতিনিধি, যিনি শাসনকর্তা, বিশাল এই সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা, যিনি শাসনকর্তা, তিনি কই, তিনি কে? তো লোকেরা দেখিয়ে দিয়েছে যে ও অমুক জায়গায় গাছের ছায়ায় ওমরে ফারুক ঘুমিয়ে আছে, তিনিই হলেন খলিফা। তো সে এসে আশ্চর্য প্রকাশ করছে, এত বিশাল রাজ্যের যিনি আহ রাজা বাদশাহ, তিনি এত সাদা সিধা জীবনযাপন কিভাবে করেন? আসলে ইসলামের যে খেলাফা ব্যবস্থা, সেটি কোনো অবকাঠামো, বা সেটি কোনো শুধু প্রাসাদ না, যে প্রাসাদ, এই প্রাসাদটা হলো খেলাফত না। শুধু অবকাঠামো না, এটা খেলাফত না। খেলাফত হচ্ছে আইনের সার্বভৌমত্ব ও আমানতদারিতার একটি নৈতিক মডেল, যেখানে খলিফা হলেন শরিয়ার অধীনস্থ দায়বদ্ধ প্রতিনিধি। কথাগুলি বুঝতে হবে, খলিফা একক ক্ষমতার অধিকারী নন, খলিফা হলেন শরিয়ার অধীনস্থ দায়বদ্ধ প্রতিনিধি। রাশিদ যুগে যে গুরুত্বপূর্ণ অংশ ছিল, সেটা হলো সুরা, গণতন্ত্র ও সুশাসনের আদর্শ। রাশিদের যুগ বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পরবর্তী চারজন খলিফা, আবু বকর, ওমর, আলী, উসমান এবং আলী। রাসূলের ইন্তেকালের পরে 30 বছর এই খেলাফা রাশেদা এটা বিদ্যমান ছিল। এই সময় খেলাফা ব্যবস্থা সবচেয়ে আধুনিক, সবচাইতে সুসংহত, সবচাইতে ইনসাফপূর্ণ অবস্থায় ছিল। সুরা ব্যবস্থা পরামর্শ ভিত্তিক গণতন্ত্রের আদি ও শ্রেষ্ঠ রূপ ছিল। সিদ্ধান্ত গ্রহণে জনপ্রতিনিধিদের মতামত বাধ্যতামূলক ছিল।
দেওয়ান পদ্ধতি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রবর্তিত রাষ্ট্রীয় হিসাব নিকাশ ও পেনশন ব্যবস্থা আধুনিক পাবলিক এবং অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তি এবং জবাবদিহিতামূলক একটা ব্যবস্থাপনা ছিল। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে বর্ণনা করেছেন যে শাসকের জবাবদিহিতা আল্লাহর কাছে এবং জনগণের কাছে। আমি যদি একটা উদাহরণ দিই থেকে, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদের মিম্বারে খুতবা দিচ্ছেন। খুতবারত অবস্থায় তিনি খুব সুন্দর একটি পোশাক পরে এসেছেন, খুতবা দিচ্ছেন সুন্দর পোশাক পরে এসে। তো একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছে যে আমিরুল মুমিনিন, আপনি খুতবা দিবেন, আপনার খুতবার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর দেওয়ার পরে আপনি খুতবা দিতে পারবেন। কি প্রশ্ন? বলছে যে আপনি খলিফা, আমরা সাধারণ নাগরিক, আপনি এত সুন্দর পোশাক পরে আসলেন কিভাবে? এত সুন্দর পোশাক কোথায় পেলেন আপনি? এত টাকা আপনি কোথা থেকে পেলেন যে এত সুন্দর পোশাক পরলেন আপনি? আমরা তো এত সুন্দর সুন্দর পোশাক পরতে পরতে পারছি না, আমাদের এই সামর্থ্য নেই, এই সামর্থ্য হয়নি। আপনার এত সামর্থ্য কোথা থেকে আসলো যে আপনি এত সুন্দর সুন্দর পোশাক পরছেন? আমিরুল মুমিনিন বলছেন যে ভাই, আমি যে পোশাকটি পরে এসেছি এটা আমার পোশাক না। আমার একটাই পোশাক ময়লা হয়ে গেছে জুমার দিন, ময়লা পোশাক পরে মসজিদে আসবো, কেচে দিয়েছি, পোশাকটা ওয়াশ করতে দিয়েছি, ভিজা রয়েছে, শুকায়নি, এই জন্য পরে আসতে পারিনি। আমি আমার ছেলের পোশাক পরে এসেছি। এটা ছিল জবাবদিহিতার একটি উত্তম নিদর্শন। জবাবদিহিতামূলক খেলাফত ব্যবস্থা ছিল। খেলাফত থেকে রাজতন্ত্রের একটি ডাইভার্সিশন হয়েছিল। এটা মূলত উমাইয়া শাসনের সময় মূলত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী খলিফা হলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সূরা করে দিয়ে গেলেন। সেই সূরার মাধ্যমে পরবর্তীতে ওসমান গনি খলিফা হলেন। পরবর্তীতে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। কিন্তু যে সমস্যাটা হলো সেটা হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল এবং তার সময় একটা খারেজিদের একটা ফিতনার উৎপত্তি হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন নানা রকম মতভেদ সৃষ্টি হলো। দুটো গ্রুপ তৈরি হয়ে গেল। একটা গ্রুপ বললো যে আগে আহ ওসমান হত্যার বিচার করতে হবে, তারপরে আপনি খলিফা হবেন বা আপনি রাষ্ট্রের অন্যান্য কাজ আপনি গোছাবেন। আর আলী রাদিয়াল্লাহু আনহুর কথা ছিল যে না, রাষ্ট্র একটা ভঙ্গুর অবস্থায় চলে গেছে, রাষ্ট্রের মধ্যে অনেক বিদ্রোহী তৈরি হয়ে গেছে। তো আগে রাষ্ট্রকে সুসংহত অবস্থায় নিয়ে যে তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিচার কার্য করা হবে। এই মতভেদ থেকে মূলত পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে একটা শপথ গ্রহণ করা হয় এবং সেখানে একটা চুক্তি হয়। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু খিলাফতকে আহ ওসমান রাদিয়াল্লাহু আনহু উমাইয়া শাসনের রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতা, তার হাতে খেলাফত ব্যবস্থা চলে যায়। উমাইয়া যুগ বংশানুক্রমিক শাসনের সূচনা। খেলাফত ধীরে ধীরে রাজতান্ত্রিক একটা রূপ নেয়। কেন্দ্রীয় প্রশাসন শক্তিশালী হয় কিন্তু সুরা ব্যবস্থা দুর্বল হতে থাকে। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন যখন খিলাফতের দায়িত্ব নিলেন, তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে ওনার যে চৌকন্যতা ছিল, বিচক্ষণতা ছিল, এটা দিয়ে উনি খেলাফতকে খুব সুসংহত করে ফেলেছিলেন, খুব সুশৃঙ্খল করে ফেলেছিলেন এবং প্রশাসন খুব শক্তিশালী ছিল। এবং আহ ইসলামের যে নৌবহর, এটার সূচনাই করেছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং বিশাল নৌবহর তিনি গড়ে তুলেছিলেন তার সময়টাতে। এবং
তিনি আহ উমর রাদিয়াল্লাহু আনহু যেই বিজয়ের ধারাটা নিয়ে বন্ধ করে রেখে মানে রাষ্ট্রকে সুসংহত করছিলেন, সেই বিজয়ের ধারা আবার তিনি চালু করেছিলেন। তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই সময়টা আসলে, আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি, আমরা পরবর্তীতে কোনো একটা সেশনে এটা আবার লম্বা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু লম্বা একটা ইতিহাস, এজন্য আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আহ, রাষ্ট্রকে খুব স্ট্রং পজিশন নিয়ে গিয়েছিলেন। কিন্তু সমস্যা যেটা ঘটেছিল, আমির মুআবিয়ার ইন্তেকালের পরে খলিফা হলেন ওনার পুত্র ইয়াজিদ ইয়াজিদ বিন মুআবিয়া। ইয়াজিদ বিন মুআবিয়া খলিফা হওয়ার পরে তিনি, তখন যেহেতু তখনও অনেক সিনিয়র সাহাবীরা বেঁচে আছেন পৃথিবীতে, বিশেষ করে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছাড়াও হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন। তো এছাড়া আরো অনেক সাহাবী বেঁচে ছিলেন। তো ওনারা ইয়াজিদের নেতৃত্বটাকে মেনে নিতে পারছিলেন না, এবং তাদের না মেনে নেওয়ারও অনেকগুলো যৌক্তিক কারণ ছিল। ইয়াজিদের মধ্যে কিছু খারাপ বদভ্যাস ছিল, এই সমস্ত কারণে তারা মেনে নিতে পারছিলেন না। এবং আমরা জানি ঐতিহাসিক একটা আহ, যুদ্ধ হয়, যেটা হচ্ছে কারবাল প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে আহ, সেখানের ওই সময় ইয়াজিদের যারা ওই এলাকার কুফার যারা যে প্রতিনিধি ছিল, গভর্নর ছিল, সেই যুদ্ধটা করেছিল। এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিবারকে আটক করে, হোসেনের মাথা সহ আটক করে ইয়াজিদের দরবারে নিয়ে গিয়েছিল। এটা থেকেই মূলত ইয়াজিদের সেই আহ পতন শুরু হয়, এবং কয়েক বছরের মধ্যে ইয়াজিদ মৃত্যুবরণ করে। পরবর্তীতে উমাইয়াদের আরো কয়েকজন খলিফা তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। তো আস্তে আস্তে উমাইয়া শাসন দুর্বল হতে থাকে, এবং উমাইয়া শাসকদের মধ্যে আহ অনেকগুলি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। তার মধ্যে একটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের নাম আপনারা হয়তো শুনেছেন অনেকেই। কোরআন কারীমের হরফের যে নোক্তা, এই নোক্তাগুলি হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছেন। এবং হাজ্জাজ বিন ইউসুফের অনেক ভালো কাজও আছে, অনেক খারাপ কাজও আছে। হাজ্জাজ বিন ইউসুফ অসংখ্য সাহাবীকে হত্যা করেছেন, এবং মক্কা মদিনার উপরে আক্রমণ করেছে হাজ্জাজ বিন ইউসুফ। এবং হাজ্জাজ বিন ইউসুফের ওই সমসাময়িক সময়টাতে হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ বিন কাসিম, যার হাত ধরে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের ধারা শুরু হয়। এর পরবর্তীতেই মূলত আব্বাসীয় যুগ শুরু হয়, এবং আব্বাসীয়রা দীর্ঘকাল আসলে শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তারিখুল খুলাফাতে বর্ণনা করেছেন যে আমলাতন্ত্র, রাজস্ব ও বিচার বিভাগে ব্যাপক আধুনিকায়ন ঘটেছিল। এটি ছিল ইতিহাসের অন্যতম সফল এবং বহু সাংস্কৃতিক একটি রাষ্ট্র। আব্বাসীয়দের এই রাষ্ট্র ছিল বহু সাংস্কৃতিক একটি রাষ্ট্র ছিল। এবং ওই সময়ের সর্বাধুনিক রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছিলেন। তারা বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বাগদাদের আহ, জ্ঞান কেন্দ্র ছিল, সারা বিশ্বের জ্ঞান কেন্দ্র ছিল সেটা, এবং বাগদাদে ছিল সেটা। তৎকালীন বিশ্বের বৃহত্তম গবেষণা প্রতিষ্ঠান ছিল এটা। গ্রিক, পারসিক, ভারতীয় সবাই এখানে জ্ঞান অর্জনের জন্য এবং বিকাশ লাভ করার জন্য এটা খুব সমৃদ্ধ ছিল। এবং এই সময় অনেক বিজ্ঞানীর আহ উম, তারা সৃষ্টি হয়। অনেক বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী, তারা এই সময়ে তারা মূলত গবেষণা শুরু করে, যেরকম ইবনে সিনা, আল খাওয়ারিজমি, জাবির ইবনে হাইয়ান। হ্যাঁ, আধুনিক গণিত যিনি আবিষ্কার করেছেন, জাবির ইবনে হাইয়ান। রসায়নের আবিষ্কার এই সময় হয়েছিল। চিকিৎসার ভিত্তি এই সময় স্থাপন হয়েছিল, যা পরবর্তীতে ইউরোপীয় রেনেসাঁ পথ প্রশস্ত করেছে।
বিশ্ব সভ্যতার দিশারি সৈয়দ আল আন্দালুসির মতে খেলাফত কেবল ধর্মতত্ত্ব নয়, বরং বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনের উৎকর্ষ সাধন করেছিল। এবং এই সময় আহ আব্বাসীয়দের যে খেলাফা ব্যবস্থা যে খেলাফা ব্যবস্থা সেটার অনেক ভালো দিক এবং এবং আব্বাসীয়দের খেলাফত এটা দীর্ঘদিন আসলে আহ স্টে করেছিল, 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত, লং টাইম। 755 থেকে প্রায় 1258 অর্থাৎ হচ্ছে প্রায় 500+ বছর এই আব্বাসীয় খিলাফত স্টে করেছিল। এবং তারা খুব আহ আহ, পৃথিবীতে মুসলিমদের অনেক কিছু অর্জন এই সময়টাই হয়েছে। বিশেষভাবে চিকিৎসা বিজ্ঞান, দর্শন, সাংস্কৃতিক অভূতপূর্ব অগ্রগতির কারণে ইসলামের স্বর্ণযুগ বলা হয়, ইসলামিক গোল্ডেন এজ বলা হয় এই সময়টাকে। এবং আব্বাসীয়দের খিলাফত ব্যবস্থার এই ইতিবাচক এবং সুবর্ণ দিকগুলো হচ্ছে, আহ, আমরা যদি আস্তে আস্তে একটা একটা করে বলি, তাহলে হচ্ছে আহ, আমরা স্লাইডে কিছু কিছু বিষয় উল্লেখ করেছি, কিন্তু আসলে এত বিস্তারিত উল্লেখ করাটা এখানে সম্ভব না, এজন্য আমরা এত বিস্তারিত বলিনি। আমরা আসলে স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। বিশেষভাবে বাইতুল হিকমা প্রতিষ্ঠা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যেটাকে হাউস অফ উইজডম বলা হয়। খলিফা হারুনুর রশিদ এবং তার যোগ্য উত্তরসূরি খলিফা আল মামুনের আমলে মূলত এই বাইতুল হিকমা প্রতিষ্ঠা করা হয়। এবং এটি একাধারে একটি বড় লাইব্রেরি, অনুবাদ সেন্টার এবং একাডেমি ছিল। শুধু লাইব্রেরি না, এটা লাইব্রেরি ছিল, অনুবাদ সেন্টার ছিল। কারণ অনুবাদ সেন্টার ছিল কারণ এখান থেকে বিভিন্ন মানে অন্য অন্য ধর্মের অন্য অন্য ভাষাভাষী মানুষের কাছে বিভিন্ন বিষয় অনুবাদ করে পাঠানো হতো। এবং এটা একটা একাডেমি ছিল, এখানে বিশাল লেখাপড়ার একটা বিশাল বন্দোবস্ত এখানে হতে থাকতো। তো এর কারণে এই আব্বাসীয়দের, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আচ্ছা, আব্বাসীয়দের এই সময়টা আসলে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের একটা সময় বলা যায়। এবং এই সময়টা একটা অনুবাদের একটা হিড়িক চলছিল। গ্রিক, পার্সিয়ান, রোমান এবং ভারতীয় সভ্যতার প্রাচীন বৈজ্ঞানিক এবং দার্শনিক যে বইগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেগুলো আরবিতে অনুবাদ করা হয়। কারণ আরবি যদিও কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, এবং এটা কিন্তু আমাদের ইসলামের ভাষা, তাই না, নবীজির ভাষা, কিন্তু আপনারা জানেন আরবি ভাষায় কিন্তু ইসলামের পূর্ব সময়, ইসলামের পূর্বে আরবি ভাষায় কোনো ধরনের গবেষণা হয়নি, বড় কোনো বিজ্ঞানী আসেনি, কোনো রাষ্ট্র ব্যবস্থাও পরিচালিত হয়নি। ইসলামের আগে যেই রাষ্ট্র ব্যবস্থা বা যেই আপনার ধর্ম, সেটা হলো খ্রিস্টীয় ধর্ম। আর সেটি কিন্তু হিব্রু ভাষায় ছিল, সেটি ছিল হলো আপনার তো তারপরে ইহুদি যেই ধর্ম সেটাও কিন্তু হিব্রু ভাষায় ছিল। তো এই জন্য আহ, আপনার আরবি ভাষায় এত বেশি আরবি ভাষাটা এত বেশি সমৃদ্ধ ছিল না এই সময়টাতে, মূলত গ্রিক ভাষায়। কারণ গ্রিসরা তো প্রাচীন ঐতিহ্যের অধিকারী, এবং পার্সিয়ান সভ্যতাটা অনেক পুরাতন, যেটাকে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়, রোমান সভ্যতা এবং ভারতীয় সভ্যতা, এগুলি যে প্রাচীন এবং বৈজ্ঞানিক যে দার্শনিক যে বইগুলো ছিল, সেগুলো আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সময় সেগুলো অনুবাদ হওয়া শুরু হয়। এবং সবগুলো আরবিতে অনুবাদ হয়, এবং আরবি ভাষাটা একটি সমৃদ্ধ ভাষা হয়ে যায়। কারণ সব ভাষা থেকে যত রত্ন ভান্ডার আছে সবকিছু কিন্তু আরবি ভাষায় চলে আসে। হুম। তো এই জন্য দেখা যাচ্ছে যে এই সময়টা খুব চমৎকার একটা ব্যাপার ছিল। তারপরে বিভিন্ন বিজ্ঞানীদের আত্মপ্রকাশের সময় ঘটে। বিশেষভাবে আল খাওয়ারিজমি, যিনি বীজগণিতের জনক ছিলেন, ইবনে সিনা, যিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যিনি, যাকে রাজপুত্র বলা হয়, আল বিরুনি, আল কিন্দি, এনারা বিশ্ববিখ্যাত পণ্ডিত, এবং খেলাফত ব্যবস্থার অধীনে তাদের একটা যুগান্তকারী একটা আবিষ্কার তারা করেছিলেন। এবং অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন শাসন ব্যবস্থা কিন্তু মানে আব্বাসীয়রা প্রতিষ্ঠা করেছিল।
উমাইয়া আমলের তুলনায় আব্বাসীয় খিলাফত ব্যবস্থা ছিল অনেক বেশি উদার এবং সর্বজনীন। মাওয়ালিদের বা বা যারা মানে ওয়ান আরব, যাদেরকে মাওয়ালিদ বলা হয়, অনারব মুসলিম, তাদের অধিকার প্রতিষ্ঠা হয় এই সময়। কারণ আসলে অনারবদেরকে এর আগে গুরুত্ব দেওয়া হতো না। উমাইয়া আমলে আরব বনাম অনারব মুসলিমদের মধ্যে একটা ক্ষোভ ছিল, আব্বাসীরা সেটা দূর করে দেয় এবং পার্সিয়ান, তুর্কি এবং খোরাসানি বিভিন্ন মুসলিমদের রাষ্ট্রীয় উচ্চ পদ, যারা যেরকম যোগ্যদেরকে উচ্চ পদ এবং সামরিক বাহিনী প্রশাসনের সমান অধিকার দেওয়া হয়। যোগ্যতার মূল্যায়ন করা হয়, বংশ মর্যাদার চেয়ে মেধা যোগ্যতার কে প্রশাসনের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। যার ফলে দেখা যাচ্ছে যে পারস্যের বিখ্যাত বার্মাকি পরিবার দক্ষতার সাথে দীর্ঘকাল উজির বা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পেরেছিল। অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈশ্বিক রাজনীতি বাণিজ্য, আব্বাসীয় খিলাফতের শক্তিশালী শাসন ব্যবস্থা এক বিশাল মুক্ত বাণিজ্য আহ আপনার অঞ্চলের জন্ম দিয়েছিল। কারণ তারা আসলে অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ ছিল এবং বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি তারা বুঝতো। যার কারণে দেখা যাচ্ছে বাগদাদের উত্থান হয়েছিল। দজলা মানে অর্থাৎ টাইগ্রিস যে নদীটা, দজলা নদী, দজলা নদীর তীরে অবস্থিত রাজধানী বাগদাদ তৎকালীন বিশ্বের অন্যতম বৃহত্তর অর্থনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। এবং আন্তর্জাতিক বাণিজ্য রুট, চীন থেকে ইউরোপ এবং আফ্রিকা পর্যন্ত সিল্ক রোড এবং সমুদ্র পথের মাধ্যমে বাণিজ্য বিস্তৃত হয়েছিল। ইসলামী দিরহাম তৎকালীন আন্তর্জাতিক মুদ্রা হিসেবে বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পেয়েছিল। যেরকম এখন ডলারের যেরকম একটা বিশাল মানে রাজত্ব চলছে গত 50-এর বেশি বছর ধরে, এরকম প্রায় 400-500 বছর ধরে এই মুসলিমদের ইসলামী যে দিরহাম, সেটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি ছিল এবং গ্রহণযোগ্যতা ছিল। এবং বাগদাদ সেটা হচ্ছে মুসলিম বিশ্বের রাজধানী সহ সারা বিশ্বের একটা মিলন কেন্দ্র বা একটা আধুনিক শহর হিসাবে সেটা তাকে গণ্য করা হতো। কৃষি এবং সেচ ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছিল। নদী এবং খালের পানি ব্যবহার করে উন্নত সেচ ব্যবস্থা তৈরি করা হয়েছিল, যার ফলে কৃষি উৎপাদনে ব্যাপক একটা বিপ্লব ঘটে গিয়েছিল। বিচার ব্যবস্থারও এরকম স্বাধীনতা এবং আইনের সুব্যবস্থা কিন্তু তখন ছিল। হ্যাঁ, আব্বাসীয় খিলাফতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ বা খলিফার ব্যক্তিগত প্রভাব থেকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতি কাজী উল কুজাত যাকে বলা হয়, এই কাজী উল কুজাত পদ সৃষ্টি করা হয়েছিল এই খলিফা হারুন রশিদের আমলে। এবং আহ, তখন বিচারপতি হয়েছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী। তিনি প্রথম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। এর ফলে বিচার ব্যবস্থার একটি প্রাতিষ্ঠানিক রূপ আসে। এখন যে বিশাল বিচার ব্যবস্থা, যারা আমাদেরকে আইন কানুন শেখায়, মূলত এই আইন কানুন তাদের আমাদের থেকে শেখাও দরকার। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা আসলে আমাদের এই ঐতিহ্য নিয়ে পড়ে আছি, আমরা আমরা আমাদের যে ঐতিহ্য ধরে রাখা দরকার সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি না। এবং আইনের চোখে সবাই সমান, এই ব্যাপারটা ওই সময় খুব প্রতিষ্ঠানিক একটা রূপ লাভ করে। হ্যাঁ, খলিফা বা রাজ পরিবারের সদস্যরা রাজা আইনের ঊর্ধ্বে, এমন কোনো ব্যাপার ছিল না যেটা আমাদের সময় এখন আমরা দেখি, তাই না? ফিকহ বা ইসলামী আইনের যে সংকলন, এই যুগেই চার ইমামের একজন হলো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল হাত ধরে ইসলামী আইনশাস্ত্র, ফিকহ শাস্ত্রের চূড়ান্ত বিকাশ এবং প্রতিষ্ঠানিক রূপ লাভ করে। এছাড়া হাদিস শাস্ত্র এই সময় প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাদিস শাস্ত্রকেও এই সময় একটা আলাদা শাস্ত্র হিসেবে রূপ দেওয়া হয় এবং ব্যাপকভাবে লেখালেখি শুরু হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ এই সময়টাই লিখেন। ইমাম মুসলিম এই সময় লেখা হয়েছিল। এবং শিল্প, স্থাপত্য এবং নগর উন্নয়নেও তারা খুব মনোযোগ দিয়েছিলেন। বাগদাদের বৃত্তাকার শহর, বাগদাদে বৃত্তাকার শহর নির্মাণ করেছিলেন খলিফা আল মানসুর। বাগদাদের গোল শহর বা রাউন্ড সিটি তিনি তৎকালীন সময় স্থাপন করেছিলেন। এটা একটা বিস্ময়কর নিদর্শন ছিল। সমরখন্দের কাগজ শিল্প, চীনাদের কাছ থেকে কাগজ তৈরির প্রযুক্তি শিখে আব্বাসীয়রা সমরখন্দে প্রথম কাগজের কল স্থাপন করেন। এটি পুরো মুসলিম বিশ্বে বই তৈরি এবং জ্ঞান বিস্তারে বিপ্লব ঘটিয়ে দিয়েছিল।
তো এই জন্য এই আব্বাসীয়দের রাষ্ট্র ব্যবস্থা এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে পরবর্তীতে আহ মঙ্গোলিয়ানদের আক্রমণে আব্বাসীয়দের এই ইয়ে আস্তে আস্তে খুব দুর্বল হয়ে যায়। আর আসলে ওই সময়টাতে মঙ্গোলরা যখন আক্রমণ করেছিল ওই সময়টা মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে খুব উৎকর্ষ সাধন করেছিল, কিন্তু তারা সামরিক দিক দিয়ে দুর্বল হয়ে গেছিল এবং তারা খুব আহ বিলাসী হয়ে গিয়েছে। মঙ্গল আক্রমণ, হালাকু খানের আক্রমণে ইসলামী স্বর্ণযুগের রাজধানী বাগদাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এবং আহ, বাগদাদকে বাগদাদে যেই দজলা এবং ফোরাত যে নদী, এই নদীর পানি 6 মাস যাবৎ কালো ছিল। এবং বাগদাদের অলিগলি সব মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল। পানি কেন কালো কালো হয়ে গিয়েছিল? কারণ তারা দজলা এবং ফোরাতের উপরে তারা ওই বাইতুল হিকমার যে বই পুস্তক, এই বই পুস্তক ফেলে সেতু বানিয়ে তারা এর উপর পার হয়েছিল। এবং এই বাইতুল হিকমার পুনরায় সব সেখানে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরেই মূলত আমি আরো সংক্ষেপে করে দিচ্ছি। এরপরে মূলত অটোমান অটোমান যে সাম্রাজ্য, সেটার প্রতিষ্ঠা শুরু হয়। এবং অটোমানরা প্রায় 600 বছর, তারা মুসলিম বিশ্বকে তারা সুশৃঙ্খল ভাবে শাসন করেছিল। 3 মহাদেশে বিস্তৃত একটা শাসন ব্যবস্থা ছিল অটোমান সাম্রাজ্য, যেটাকে আমরা উসমানীয় সাম্রাজ্য বলি। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকায় অটোমান খেলাফত ছিল একটি ইসলামী সভ্যতার শেষ দুর্গ। সুলতান সুলেমান আল কানুনি তার প্রশাসনিক আইন কানুন আধুনিক রাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করে। এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মূলত আহ, সুলতান সুলেমান শাহ এর সন্তান আর্তুগুল গাজী। আর্তুগুল গাজীর পরে তার সন্তান হচ্ছে উসমান গাজী। উসমান গাজীর উসমান গাজী মূলত মানে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে ছোট ছোট সাম্রাজ্য ছিল, কিন্তু ব্যাপক আকারে প্রতিষ্ঠা করেছিলেন উসমান গাজী। এবং তার নামেই নামকরণ করা হয় যে উসমানীয় সাম্রাজ্য। পরবর্তীতে তার সন্তান বুরহান গাজী সহ পরবর্তীতে এই ধারা এবং সিলসিলা অব্যাহত ছিল। এবং অটোমানরা আহ, তারা 3 মহাদেশে খুব সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে তারা এই সাম্রাজ্য তিনি তারা টিকিয়ে রেখেছিলেন। 3 মহাদেশে 600 বছর তারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। ভৌগোলিক বিস্তার, 1299 খ্রিস্টাব্দে গোড়াপত্তনের পর এই খিলাফত এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আনাতোলিয়া কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। ইউরোপ, ইউরোপের বলকান অঞ্চল এবং হাঙ্গেরি পর্যন্ত, এবং উত্তর আফ্রিকার মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া এবং মরক্কো পর্যন্ত বিশাল অংশ জুড়ে শাসন করেছিল। এবং এই শাসন ব্যবস্থা প্রায় 600 বছর ধরে স্থায়িত্ব লাভ করে। একটি রাজবংশের অধীনে এর এত বৈচিত্র্যময় জাতি, ধর্ম এবং সাংস্কৃতিক মানুষকে সফলভাবে শাসন শাসন করা রাজনৈতিক বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে তাদের প্রশাসনিক কাঠামো অত্যন্ত শক্তিশালী ছিল। সুলতান সুলেমান আল কানুনি এবং তিনি আধুনিক প্রশাসনিক আইন ব্যবস্থা করেছিলেন। আইনের শাসন, পাশ্চাত্যে তিনি সুলেমান দা ম্যাগনিফিসেন্ট নামে বেশ পরিচিত। তিনি মুসলিম ইতিহাসে তিনি আল কানুনি বা আইন প্রণেতা। তিনি শরিয়া আইনের সাথে সামঞ্জস্য রেখে সাম্রাজ্যের জন্য একটি সমন্বিত ও যুগোপযোগী ধর্মনিরপেক্ষ প্রশাসনিক আইন সংকলন করেছিলেন। তিনি আধুনিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তার এই কর ব্যবস্থা, ফৌজদারি আইন এবং ব্যুরোক্রেসির সংস্কার এতটাই আধুনিক ছিল যে তার পরবর্তী সময়ে ইউরোপীয় আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আইনি কাঠামো তৈরিতে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল।
থাকতো এবং তাদের শিল্প বিপ্লব অসাধারণ ছিল। তারা সারা বিশ্বে তাদের শিল্পকে বিস্তার ঘটিয়েছিল এবং আহ, অটোমানরা ওই সময় সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল তাদের সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে। পৃথিবীতে এই যে 600 বছর অটোমানরা সাম্রাজ্য প্রতিষ্ঠা পরিচালনা করেছে, এর মধ্যে প্রায় প্রায় 500 বছরই তারা খুব শক্তিশালী অবস্থানে ছিল। এখন আমরা এই খেলাফত ছাড়া, মানে খেলাফত ছিল আমাদের হলো একটা অভিভাবক। খেলাফতহীন অবস্থায় খেলাফতহীন অবস্থায় আমরা একটা অভিভাবক শূন্য অবস্থায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে আবার আমাদেরকে খিলাফতের অধীন করবেন? আসলে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য যেই জ্ঞান দরকার, যেই আহ আ- আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে আমাদেরকে পেরে ওঠার জন্য যে দক্ষতা দরকার, যে স্কিল দরকার, সেই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে নাই। খেলাফত বিলুপ্তি হয়েছে, এটার মাধ্যমে আমাদের কি কি ক্ষতি হলো সেই বিষয়গুলো আসলে আমাদের জানা দরকার। এবং খিলাফত কেন আসলে ধ্বংস হলো? খেলাফত বিলুপ্তি মুসলিম উম্মার ইতিহাসে শুধুমাত্র একটা রাজনৈতিক পরিবর্তন ছিল এমনটা না, বরং এটা ছিল একটা ভূ রাজনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক একটা বিপর্যয়। 1924 সালে আনুষ্ঠানিকভাবে খেলাফত অবসান হওয়ার পর থেকে আজ পর্যন্ত মুসলিম বিশ্ব যে সমস্ত বড় বড় সংকটের সম্মুখীন হয়েছে, তার বেশিরভাগই শিকড় এই পতনের সাথে যুক্ত। খেলাফত বিলুপ্তির পরে ফলে আমাদের, বিশেষ করে মুসলিম উম্মার প্রধান প্রধান যে ক্ষতিগুলো হয়েছে, সেটা হলো যে রাজনৈতিক এবং প্রশাসনিক আমরা একটা অভিভাবক অভিভাবক হারা হয়ে গেছি। খেলাফত ছিল মুসলিম বিশ্বের জন্য একটি কেন্দ্রীয় রাজনৈতিক ছাতা, একটা অভিভাবক। এখন যেরকম সকল খ্রিস্টান রাষ্ট্র, মানে সব রসুনের গোড়া এক জায়গায়, পাছা এক জায়গায়, তাই না? তো তারা এক জায়গায় কিছু একটা কিছু হলে তারা সব ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়ে। তারা পৃথিবীতে কঠিন ভাবে তারা পৃথিবীকে হিসেবে চালাচ্ছে। কিন্তু আমরা আমরা নেতৃত্ব শূন্য, একক নেতৃত্বের অভাব আমাদের মধ্যে রয়েছে। খেলাফত বিলুপ্তির পর বিশ্বজুড়ে মুসলিমদের কোনো একক রাজনৈতিক কণ্ঠস্বর বা নেতা নেই। এই যে গাজাতে লাখ লাখ মানুষকে হত্যা করা হচ্ছে, লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, উদ্বাস্তু করা হচ্ছে, আহ তারপরে সুদানে গণহত্যা চালানো হচ্ছে, মালিতে গণহত্যা চালানো হচ্ছে, এই পুরো আফ্রিকা জুড়ে মানুষদেরকে দাস বানিয়ে রাখা হয়েছে। সারা বিশ্বে তারা চাইলেই যেখানে সেখানে যখন তখন আক্রমণ চালাচ্ছে। এগুলা আমাদের খেলাফত বিলুপ্তির কারণে, আমাদের অভিভাবকহীন হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। একটা বাবার 10 জন সন্তান, যখন বাবা মারা যায়, বাবা থাকা অবস্থায় তো সব সন্তানগুলো এক থাকে। কারোর উপরে আক্রমণ হলে সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে, কারণ অভিভাবক আছে। যখন বাবা মারা যায়, যদি সন্তানরা নতুন করে অভিভাবক কাউকে না বানায়, কাউকে লিডার না বানাই, সবাই যদি এক ছাতার নিচে এক অভিভাবকের অধীনস্থ গ্রহণ করে না চলে, তাহলে তাদের অবস্থাটা কেমন হয়? তাদের অবস্থাটা হয় এরকম, অভিভাবক ছাড়া একটা ওই যে রাখাল ছাড়া ভেড়ার পালের মতন অবস্থা হয়। তখন এদিকে নেকড়ে এসে একটা ধরে নিয়ে যায়, ওদিকে শিয়াল এসে ধরে নিয়ে যায়। এভাবেই পাল পালের উপরে আক্রমণ চলতে থাকে। তো আমাদের উপরে একই বিশ্ব চলতেছে। মুসলিম বিশ্ব আজকে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। খেলাফতের পতনের পর পুরো মুসলিম ভূখণ্ডকে ছোট ছোট টুকরো করে অসংখ্য জাতীয়তাবাদী রাষ্ট্রে রূপ দেওয়া হয়েছে। ফলে মুসলিমরা ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে এবং মানসিকভাবে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। পশ্চিম উপনিবেশবাদ এবং কৃত্রিম সীমা নির্ধারণ, খেলাফতের দেওয়াল ভেঙে পড়ার পরপরই ইউরোপীয় পরাশক্তিগুলো মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে নিল। অর্থাৎ মানে প্লেটে অনেক খাবার আছে, তুমি এই কটা খাও, আমি এই কটা খাই, আমি তুমি ওটা খাও, এভাবে আর কি ভাগ বটোয়ারা করে নিল। সাইকোস পিকো চুক্তির বাস্তবায়ন হয়েছে।
প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ চলাকালীন ব্রিটেন ও ফ্রান্সের গোপন সাইকস পিকো চুক্তি খেলাফত পতনের পর পূর্ণাঙ্গ রূপ পায়। মধ্যপ্রাচ্যের মানচিত্রকে তারা নিজেদের স্বার্থে এমনভাবে কাটাকুটি করে কৃত্রিম সীমানা তৈরি করে, যার ফলে আজ পর্যন্ত সেই অঞ্চলে স্থায়ী শান্তির অধরা রয়ে গেছে। যেমন ইরাক, সিরিয়া, লেবানন সংকট লেগেই আছে। সম্পদ এবং ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ হারানো, মুসলিম বিশ্বের তেল, গ্যাস এবং কৌশলগত নৌপথগুলোর যেমন সুয়েজ খাল, এর উপর পশ্চিমা শক্তির পরোক্ষ এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ফিলিস্তিন সংকট এবং জায়নবাদের উত্থান হয়েছে। খেলাফত পতনের সবচেয়ে বেদনাদায়ক এবং দীর্ঘমেয়াদী ক্ষত হলো ফিলিস্তিনকে হারিয়েছি আমরা। বেলফোর ঘোষণার বাস্তবায়ন হয়েছে। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ অত্যন্ত দৃঢ়তার সাথে জায়নবাদীদের কাছে ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কিন্তু খিলাফতের পতনের পর ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে 1917 সালের বিতর্কিত বিলফোর ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনের বুকে অবৈধ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠার পথ সুগম করে দেওয়া হয়, যেটা এখন পর্যন্ত কোটি কোটি মুসলিমদের রক্তক্ষরণ এবং নিপীড়নের কারণ। সাংস্কৃতিক আগ্রাসন শুরু হয়েছে মুসলিমদের উপরে। খিলাফতের অবসান এবং মুসলিমদের সমাজের মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক অবকাঠামোর উপরে বড় আঘাত এসেছে। ধর্মনিরপেক্ষতার জোরপূর্বক চাপ আমাদের উপরে এসেছে। মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কে এবং পরবর্তীতে অন্যান্য মুসলিম দেশে জোরপূর্বক পশ্চিমা ধাঁচের সেই ধর্মনিরপেক্ষতা, যেটাকে সেকুলারিজম আমরা বলি, সে সেকুলারিজম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলামী শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং হিজাবের মতো ধর্মীয় পোশাককে নিষিদ্ধ কোণঠাসা করা হয়েছে। এবং আমরা আসলে এইগুলোর সইতে সইতে আমরা হীনমন্যতার মধ্যে পড়ে গেছি। আমরা আসলে বুদ্ধিভিত্তিক দাসত্বে পরিণত হয়েছি। আমরা নিজেদেরকে আসলে দাস মনে করা শুরু করেছি। মুসলিম যুব সমাজের একটি বড় অংশের মধ্যে নিজস্ব ইতিহাস, ঐতিহ্যের প্রতি অনীহা তৈরি হয়েছে। আমি এরকম অসংখ্য ফরেন বাংলাদেশি যারা মানে বাংলাদেশ থেকে অন্য দেশে সেটেলড হয়েছে, উন্নত দেশে, সে সমস্ত দেশের সেকেন্ড জেনারেশনের সাথে আমার কথা হয়েছে। আমার অনেক স্টুডেন্টের সাথে এরকম কথা হয়েছে। তারা আসলে ইসলামের ইতিহাস, ঐতিহ্য তো জানেই না, বরং মুসলিম হয়ে সে বিরক্ত। মানে সে মুসলিম হয়ে মানে বিপদে পড়েছে, এমন একটা অবস্থা। শরিয়া এবং ইসলামী বিচার ব্যবস্থার প্রতিষ্ঠানিক যে পতন, সেটা আসলে এই খিলাফত বিলুপ্তির মাধ্যমে হয়েছে। আব্বাসীয় বা উসমানীয় আমল পর্যন্ত যে ইসলামী আইন বিচার ব্যবস্থা রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করত, তার প্রতিষ্ঠানিক অবসান ঘটেছে। যার কারণে দেখা যাচ্ছে এখন অনেক সমস্যা তৈরি হচ্ছে, আধুনিক সমস্যা, সেগুলোর সমাধান কিন্তু আমরা করতে পারছি না। উসমানীয় খেলাফতের শেষ ভাগে সংকলিত বিখ্যাত দেওয়ানি আইন, মাজাল্লা এবং অন্যান্য ইসলামী আইনি কাঠামো বাতিল করে পশ্চিমা দণ্ডবিধি আইন ব্যবস্থা মুসলিম দেশগুলোতে প্রত্যাবর্তন করা হয়েছে। এর ফলে সমাজ ও রাষ্ট্র থেকে ইসলামের প্রভাব, বাস্তব প্রয়োগ, এগুলো সব জব্দ হয়ে গেছে। বৈশ্বিক মজলুম মুসলিমদের সুরক্ষা এগুলো নেই। আঞ্চলিক এবং বৈশ্বিক নিপীড়ন মা- এগুলা শুরু হয়ে গেছে। খিলাফত না থাকার কারণে আজ উইঘুর মুসলিমদের উপরে, রোহিঙ্গা মুসলিমদের উপরে, কাশ্মীর, ফিলিস্তিনের মুসলিম মুসলিমদের পাশে দাঁড়িয়ে কার্যকর সামরিক যে পদক্ষেপ নেওয়া যাবে, এর কোনো কেন্দ্রীয় শক্তি নেই। আমরা হারিয়ে ফেলেছি সবকিছু। আমাদের একটা কেন্দ্রীয় সেন্ট্রাল একটা অর্গানাইজেশন আছে, ওআইসি। ওআইসির কাজ কি? মাঝে মাঝে কিছু বিবৃতি দেয়, তারপরেও সে বিবৃতি দিতে ওয়াই পায়। আসলে এটা পুতুল একটা অর্গানাইজেশন হয়ে গেছে। তো এই জন্য এই হলো আমাদের খেলাফত বিলুপ্তির আহ, পরে আমাদের যে খারাপ অবস্থা, এগুলো আরো বিস্তারিত বলা যায়। আমরা সময় কখন পেলে আমরা সরাসরি একটা সেশন করবো ইনশাআল্লাহ, তখন একটু বিস্তারিত আমরা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আমাদের সাপ্তাহিক যে প্রোগ্রাম খেলাফত বিলুপ্তি ও ইতিহাসের শিক্ষা, এই বিষয়ে আমরা আলোচনা করলাম। আগামী প্রতি শুক্রবারে ইনশাআল্লাহ আমরা একটা টপিকের উপরে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাকে একটা আলোচনা করার চেষ্টা করব। এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিষয়গুলো আরো সুন্দর করে ভিডিওগ্রাফির মাধ্যমে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আমাদের আলহামদুলিল্লাহ একটা
স্টুডিও কাজ চলমান রয়েছে, আমরা কিছু ভিডিও ধারণ করতে যেন পারি, সেজন্য স্বল্প পরিসরে অল্প খরচের মধ্যে আমরা করার চেষ্টা করছি। আপনাদের সমাজে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে সফল করেন, সহজ করেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আসলে বলতে পারেন।